শেখ রবিউল আলম, বিএনপি এবং তারেক রহমান এই দুটো শব্দ নিশ্চয়ই এখন আলাদা করে আর বলার কোনো সুযোগ নেই, এবং তারেক রহমানের জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করছিল। বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতির পর আসলে সবাই, অন্তত বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন তারেক রহমান আসবেন এবং তার আবার নতুন করে উজ্জীবিত হবে। কিন্তু তারেক রহমানের আজকে যেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমরা আলোচনা করছি, সেই ফেসবুক স্ট্যাটাসে তার বক্তব্য খুব একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি তার দেশে আসার বিষয়টি তার একক সিদ্ধান্ত নয়। কেন একক সিদ্ধান্ত নয়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যুক্ত দুই সমালোচক এবং সাথে যুক্ত আছেন। তিনি বলেছেন যে একক সিদ্ধান্ত না, এবং সিদ্ধান্তটি যেটাকে বলা হয় অবারিত না এবং একক নিয়ন্ত্রণে নেই। তার মানে একটু বহুমাত্রিক সমস্যা আছে সেখানে। ধরেন জাতীয় স্বার্থ আছে, দলের স্বার্থ আছে, রাষ্ট্রের অস্তিত্ব মানে ধরেন নিরাপত্তাজনিত সমস্যাগুলি আছে, ব্যক্তি আছে, রাষ্ট্রেরও আছে। এই রকমের বেশ কিছু সমস্যা রয়েছে। কারণ একটা বিরাজনীতিকরণ তো অতীতে ছিল, একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আঞ্চলিক, আন্তর্জাতিক এবং ডোমেস্টিক যে শক্তিগুলি আছে তাদের কিছু ডিজায়ারও আছে। একটা হচ্ছে গণ আকাঙ্ক্ষা আছে, জনগণ সেটা প্রতিষ্ঠিত করতে চায় রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে, অবাধ গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার, কিছু বিচারের মাধ্যমে। এর বাইরেও কিন্তু বিভিন্ন ডিজায়ার থেকে থাকে, বিশেষ করে ভূ রাজনৈতিক, তারপর হচ্ছে আধিপত্যবাদ বা কর্তৃত্ববাদী যে সমস্ত আঞ্চলিক, আন্তর্জাতিক রয়েছে, শক্তি রয়েছে, তাদের কিছু দূরভিসন্ধিতা থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে, তারেক রহমান সাহেব বলছেন না যে তিনি আসছেন না, মানে অর্থাৎ মা অসুস্থ ছুটে আসবেন যে গতিতে, যেভাবে আমাদের সমাজ, আমাদের মানুষেরা আশা করে, আমাদের সংস্কৃতিতে যেটা আছে সেটা সম্ভব হচ্ছে না। তিনি আসছেন, তার প্রস্তুতি চলছে, আনুষ্ঠানিকতা চলছে। যে সমস্যাগুলি তিনি ইঙ্গিত করতে চেয়েছেন তিনি ভালো বলতে পারবেন, এবং তিনি বলছেন যে এই মুহূর্তে বিস্তৃত তিনি বলবেন। শেখ রবিউল আলম, আপনি বলছিলেন যে একদিনে ছুটে আসা হয়তো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। সরকারের তরফ থেকে তো বলা হয়েছে ট্রাভেল পাস দেওয়া সম্ভব, তিনি একদিনের মধ্যেই চলে আসতে পারেন। সেটা সরকারের রোল, আসলে তাকে কোনোভাবে তো বাধা দিচ্ছে না। তিনি তো বলেননি তো সরকার তাকে বাধা দিচ্ছে। আমি বলছি সেটা সরকারের একটা রোল, কিন্তু এর সাথে আরও অনেকগুলি বিষয় জড়িত থাকে। যেমন ধরেন দেশের স্বার্থ আমি কেন বলছি, একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক বৃহত্তর দলের নেতৃত্ব, তিনি কিন্তু দেশ এবং জাতির কল্যাণে একটা সম্পদ, এবং তিনি দেশ এবং জাতির কল্যাণে কাজ করেন। এইসব নেতৃত্ব শূন্য যখন হয়েছে তখন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর পরিসরে আপনি যদি চিন্তা করেন। তো সেই জায়গায় তিনি যেহেতু একটা প্রতিষ্ঠিত, জনপ্রিয় এবং আগামী দিনে নির্বাচিত হওয়ার সম্ভাবনার কথা বলছি রয়েছে, 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং ধরেন এখন আন্তর্জাতিক পর্যায়ে একটা বাংলাদেশের সম্ভাবনাময় নেতৃত্ব অথবা নিকটবর্তী যে প্রতিষ্ঠিত নেতৃত্ব বাংলাদেশে দরকার গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের উত্তরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেখানে তারেক রহমান একটা প্রতিষ্ঠিত নেতৃত্ব। তো সেইগুলি বিবেচনা করতে হচ্ছে অনেকভাবে। অর্থাৎ আমার মা অসুস্থ, আমি ছুটে যাব, এটা সাধারণভাবে যেভাবে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য, যেমন আমি যদি এভাবে আপনাকে বলি, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসাটা চলছে সেটা একটু বহুপক্ষীয় চিকিৎসা চলছে। অর্থাৎ এর আগে যখন তুমি লন্ডনে গিয়েছেন, তারেক রহমান নিজে থেকে সেই চিকিৎসার আয়োজন করেছেন, আমেরিকার ডাক্তাররা যুক্ত হয়েছে, এখন যে চিকিৎসা চলছে দেশের ডাক্তাররা যুক্ত আছে, লন্ডনের ডাক্তাররা যুক্ত আছে, আগে যেখানে তিনি ট্রিটমেন্ট নিয়েছিলেন আমেরিকার বিশেষজ্ঞরাও যুক্ত হয়ে বহুপক্ষীয় একটা ট্রিটমেন্ট চলছে। সেখানে কিন্তু তিনি সবসময় এটা করছেন আর কি, সমন্বয় করছেন। তো সন্তান হিসেবে সেটাও একটা বড় দায়িত্ব, চিকিৎসাটা নিশ্চিত সমন্বয় করাটা কি সম্ভব নয়? সেটি লন্ডনে বসে যদি করা সম্ভব হয়, দেশে বসে না। লন্ডনের ডাক্তার আছে, আমেরিকার ডাক্তার আছে, তিনি সেটা করতে সক্ষম হচ্ছেন। যেভাবে বলছে একজন মানুষের মা অসুস্থ হলে ছুটে আসতে হবে, সেটা আবেগ, সেটা আমাদের সমাজে আছে। কিন্তু আমি বলছি নিজেও তো স্বীকার করেছেন তারও আসলে ইচ্ছা করছে, কিন্তু হয়তো এটা সব মানুষেরই করবে। কিন্তু আপনি মানুষের অধিনেতা, আপনাকে এটা মনে রাখতে হবে। আপনি মানুষ, সাধারণ মানুষের যে ফিলিংসগুলি আছে, যে অধিকারগুলি আছে, সেটাও যেমন আছে, একজন রাজনীতিবিদের আরও বেশি দায়িত্ব রয়েছে। তিনি সর্বাত্মক স্বার্থ, অর্থ ধরেন দল, দেশের, আবার ধরেন তাকে এই দেশে আসতে হলে কিছু প্রতিবন্ধকতা অথবা ধরেন কিছু সমন্বয় অথবা ধরেন কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে, সেটা তো অবাধভাবে আছে। এর আগে বলা হয়েছে, আমি শেষ করে দেবো, এর আগে বলা হয়েছিল নভেম্বরের দিকে তিনি আসবেন।
এখন বলা হচ্ছে যে নভেম্বরের মধ্যে সম্ভব না হলে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে অবশ্যই তিনি বাংলাদেশে আসবেন। এতে আমি যেটা বুঝতে পারি একজন রাজনীতিক হিসাবে যে প্রক্রিয়াগুলি অব্যাহত আছে সেই প্রক্রিয়াগুলি সম্পন্নর পথে, কিন্তু এটা কালকে সম্পন্ন হচ্ছে এটা বলা যাচ্ছে না, দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবেন এবং তিনি দেশে এসে রাজনীতি করবেন। এবং মনে রাখা দরকার তিনি একটি আসনে নির্বাচন করবেন, সেটাও ঘোষণা করা হয়েছে বগুড়াতে। তার মানে তিনি আসছেন, নির্বাচন করছেন, দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সময় লাগছে মাত্র। জি, পর্দার অন্তরাল আসলে কি ঘটছে? আপনি যখন বলছিলেন যে অনেক ধরনের বিষয় আসলে কাজ করছে তার আশাটা নিয়ে, সেখানে আসলে নানান রকম নেগোসিয়েশন চলছে কিনা, আমি একটু এই জায়গাটাতে একটু আপনার কাছে আসতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান। বাংলাদেশে তো আসলে দীর্ঘদিন ধরে এই -2 ফর্মুলা শব্দটি আমরা ব্যবহার করছি এবং 1/11-এর সময় এই শব্দটি এত বহুল প্রচলিত ছিল, হঠাৎ করে 25-এ এসে আমরা 24-এর গণ আন্দোলনের পরে এই শব্দটি আবার নতুন করে শুনছি এবং এখন আসলে তারেক রহমানকে দেশে যাতে ফেরত আসতে না পারেন সেটিকে ঘিরে কোনো রকমের ষড়যন্ত্র চলছে বলে কি আপনারা মনে করেন জামায়াত ইসলামী? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে অনেক সময় অনেক ধরনের থিওরি আসে, কখনো -2 কখনো -3। এটি আসলে কোথায় থেকে আসে, কারা উদ্ভাবন তা আমাদের জানা নেই। আমরা মনে করি এখন বাংলাদেশের যে অবস্থাটা আছে এতে জনাব তারেক রহমানের দেশে আসা আমরা কোনো বাধা দেখছি না। আইনগতভাবে কোনো বাধা নেই, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ওনার সিকিউরিটির বিষয় দিয়ে। এবং আমরা বারবারই শুনে আসছিলাম যে উনি দেশে আসবেন গত বছর আগস্টের পর থেকেই, আবার নভেম্বরের শেষে আসবেন বলে একটা ভালো আলোচনা হয়েছে এবং তিনি ওমরা করতে যাবেন, সেখান থেকে দেশে আসবেন। আবার আমরা শুনলাম উনি আসবেন না। আমার কাছে মনে হচ্ছে তিনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নিঃসন্দেহে বিএনপি বড় দল, জনগণও কিন্তু একটা এখন ধারণা যে কেন তিনি আসছেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে দেশের যারা রাজনৈতিক দলের প্রধান হন তাদের নিয়ে জনগণের কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই, তাদের চলন বলন কথাবার্তা সবই জনগণ অনুসরণ করার চেষ্টা করে থাকে। আমরা মনে করি জনাব তারেক রহমানের দেশের এই বাস্তবতায় আশাটাই হলো প্রাসঙ্গিক। জি, কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে আসলে -2 নিয়ে আলোচনা চলছে বা বিএনপি নেতারাই মনে করছেন তার এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সে কারণে হয়তো তিনি এখনো ফেরত আসতে পারছেন না। -2 জায়গাটিতে যদি আমি আপনার সাথে আলোচনা করি, এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি এবং এর পরে আসলে যারা সব অন্যতম জনপ্রিয় সেটি জামায়াত ইসলামী। তাহলে বিএনপির এই নেতা শীর্ষস্থানীয় তিনি যদি আসলে না আসেন দেশে, জামাত সেখানে লাভবান হবে এবং সেই ষড়যন্ত্রের পেছনে আসলে জামাতেরও নাম হতে পারে, সেই সম্ভাবনা আছে কি? শুনে আমরা এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না এবং -2 আমি বলছি এটারও কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা মনে করি দেশ একটা সুন্দর অবস্থানে আছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা আমাদের এখনও আমরা উত্তীর্ণ হতে পারিনি, কিন্তু দেশ নির্বাচনের মুডে চলে যাচ্ছে। আমরা মনে করি একটা দলের তিনি দলীয় প্রধান হিসেবে তাকে দেশে আসাটা এখন যৌক্তিক। যদি কোনো ফেস করুন, আমরা মনে করি আপনি একজন দলীয় প্রধান ক্লিয়ার করা উচিত যে আমি দেশে আসতে চাই, সব ওকে থাকার পরও কিন্তু আমার এই সমস্যাটা আছে। এটাকে আপনি দোয়াশা রেখে কিংবা জনগণের মধ্যে নানা আলোচনার ডালপালাটা বিস্তার করাটা কিন্তু কখনো ভালো দিক না। উনি দেশে আগে চলে আসতেন, এই ধরনের কোনো আলোচনা কেউ করার সুযোগ পেত না। বিলম্ব করার কারণে কিন্তু কি হচ্ছে, নানা ধরনের আলোচনা, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এবং কালকে দেখলাম অনেকেই বলেন যে এখানে জামাত ইনভলভ, জামাত এখানে ইনভলভ থাকার কোনো কারণ নেই। জামাত ইসলামী এই ধরনের বিশেষত আমরা কখনো সম্পৃক্ত নই। আমরা মনে করি সকল দল তার মতো করে দেশে কাজ করবেন এবং আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই সেখানে ভূমিকা রাখবেন, দেশের সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। কিন্তু জামাত কি তাহলে মনে করছে তারেক রহমানের এই দেশে ফেরত আসা নিয়ে আসলে পর্দার অন্তরালে সত্যি করে কোনো নেগোসিয়েশন চলছে দেশে? না, সেটা আমরা মনে করি, সেটা কোনো ক্লিয়ার করুক, যে আমি ক্লিয়ার বলুক যে আমি আসতে চাচ্ছি, আমার দেশের মাটি আমার জন্য ওকে, আমার সবই ঠিক, কিন্তু এই কারণে ক্লিয়ার করতে হবে না। ক্লিয়ার না করে বিভিন্ন আলোচনার ডালপালা বিস্তার করাটা কোনো যৌক্তিক নয়। একটা দলীয় বিষয়টিকেও তিনি স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেছেন।